তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ইংলিশ পেডাগজি থেকে মক টেস্ট নাম্বার 2 বা সেট 2 যাই বলে বলা হয়। এটা কিন্তু মক টেস্ট 2 এর আগে আমি একটা সেট আপলোড করেছি, তার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। এটা কিন্তু ইংলিশ পেডাগজি থেকে প্রশ্ন, আমরা এখানে কয়েকটি প্রশ্ন আলোচনা করবো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে যে প্রশ্নগুলো আছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবি প্রাইমারি টেট বলো, সি টেট বলো, ঠিক আছে, তারপরে আপার টেট বলো, সব ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ইংলিশ পেডাগজির জন্য। ইংলিশ পেডাগজি থেকে কিন্তু প্রশ্ন থাকে এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা টার্গেট টেট 2020-21 তোমরা শুনেছো, পুজোর পরেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে প্রাইমারি টেটের জন্য, তার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। এবং এসএসসির যে গেজেটটা বেরিয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছে টেট তোমাদেরকে আগে কোয়ালিফাই করতে হবে, তো তার জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে সবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো তোমরা সেগুলো দেখো। আমি কিন্তু এখানে সব তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য রাইট অফ চিলড্রেন to free and compulsory education. The right of children to free and compulsory education was made in the year. চিলড্রেনদের জন্য কি ফ্রি অ্যান্ড কম্পালসারি মানে বাধ্যতামূলক এবং ফ্রি এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল কত সালে এই ঘোষণাটি করা হয়। এখানে দেখো অপশান কিন্তু হবে 2009 হবে অপশান সি হবে 2009, কারণ 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE যেটাকে আমরা বলে থাকি, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেখানে কিন্তু এটা বলা হয়েছে যে প্রত্যেকটা চিলড্রেনের জন্য ফ্রি এবং সেটা বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা বলা হয়েছিল। তো অবশ্যই এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার, রাইট টু এডুকেশন অ্যাক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আর একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই বলছো যে স্যার আপনি ডেসক্রিপটিভ ক্লাস করান বা ডেসক্রিপটিভ বা আপনি থিওরি ক্লাস করেন। তো একটা কথা বলে রাখি, থিওরি বা ডেসক্রিপটিভ ক্লাস তো অবশ্যই করবো, কিন্তু একটা বিষয় বোঝো, আমাদের সিলেবাসটা কিন্তু ভাস্ট, প্রচুর বড় সিলেবাস। তো সবগুলো যদি আমি ডেসক্রিপটিভ ক্লাস করতে যাই সেটা কিন্তু সম্ভব হবে না। আমি অবশ্যই ডেসক্রিপটিভ ক্লাস করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মানে বোঝানোর বিষয় আছে। আমি যেমন বলতে পারি, আমরা যদি পিয়াজের থিওরি বলতে যাই, বা স্পিয়ারম্যান দ্বিউপাদান তত্ত্ব, গিলফোর্ডের তত্ত্ব, ঠিক আছে, এইসব যে তত্ত্বগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই থিওরি আমি তোমাদের জন্য করাবো, থিওরি ক্লাস করাবো, কিন্তু সবগুলো কিন্তু করানো সম্ভব হবে না। এবং এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি, দেখো আমি কিন্তু শুধুমাত্র আনসার বলে দিয়ে চলে যাচ্ছি সেটা তো নয়, আমি কিন্তু প্রত্যেকটা অপশান ডিসকাস করছি তোমাদের সঙ্গে, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালোভাবে ডিসকাস করছি। তো এগুলোও কিন্তু একরকম তোমাদের থিওরির মতোই কাজ করছে, ঠিক আছে। তো এখানে তোমরা এই ক্লাসগুলো করো, আশা করি এখানে কোনো অসুবিধা হবে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বোঝানোর জন্যই তোমাদের জন্য কিন্তু ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, বাজার চলতে প্রচুর বই আছে, তোমরা কিনে নিতে পারো, সেখানে পড়তে থাকো। আর আমার এই ক্লাসগুলো তোমরা এখানে তো আমরা বলছি তো যে এটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে, এখানে তো তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, আর থিওরি যেগুলো আমার করানোর দরকার, আমার মনে হবে করানোর দরকার, অবশ্যই আমি করাবো, তোমাদের সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। আর নর্মালি এরকম ক্লাস করো, আশা করি এখানে হেল্প হবে। আর আমি এখানে কিন্তু সবগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা অপশানও কিন্তু আলোচনা করব। তো এগুলো একরকম মানে তোমাদের জন্য কিন্তু থিওরিরই কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট স্টেপ ডাজ আ টিচার হ্যাভ টু আন্ডারটেক টু ফেসিলিটেট রিডিং হ্যাবিট অফ আ লার্নার। বলছে হোয়াট স্টেপ ডাজ আ টিচার হ্যাভ টু আন্ডারটেক টু ফেসিলিটেট রিডিং হ্যাবিট অফ আ লার্নার। একজন শিক্ষার্থীর যে রিডিং হ্যাবিট, তার যে পড়ার অভ্যাস, সেটাকে কি ফেসিলিটেট মানে কি সহজতর করার জন্য একটা টিচারের কি স্টেপ নেওয়া উচিত। 4টি এখানে অপশান আছে। রিডিং নিউজ পেপার, তার রিডিং অফ হ্যাবিটটাকে ফেসিলিটেট সহজতর করার জন্য নিউজ পেপার পড়া উচিত, বা লাইব্রেরি রিডিংয়ের দরকার, বা পিকচার অ্যান্ড ম্যাপ রিডিং, বা পড়ানোর সময় তাদের সামনে পিকচার এবং বিভিন্ন ছবি এবং ম্যাপ প্রেজেন্ট করে তাদের বোঝানো উচিত, না অল অফ দিস। তো এখানে কিন্তু অল অফ দিস হবে সঠিক আনসার, অল অফ দিস ইজ দ্য রাইট আনসার, কারণ এইগুলো কিন্তু সবই দরকার একজন শিক্ষার্থীর তার হ্যাবিট অফ রিডিং অফ হ্যাবিটটাকে ফেসিলিটেট সহজতর করার জন্য। ওকে, তো অপশান অল অফ দিস হবে। নেক্সট কোয়েশ্চেন, আ টেস্ট হুইচ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট দ্য এন্ড অফ আ ল্যাঙ্গুয়েজ কোর্স ইজ। বলছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়ানোর পরে, একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে যে টেস্টটা নেওয়া হয় সেই টেস্টটাকে কি বলা হয়। ডায়াগনস্টিক টেস্ট,
ডায়াগনস্টিক টেস্ট মানে আমরা যেটাকে বলি নির্ণয়মূলক যে টেস্ট, ঠিক আছে, প্লেসমেন্ট টেস্ট বা স্থান নির্ণায়ক, এবং অ্যাচিভমেন্ট টেস্ট মানে অভিক্ষা, যেটাকে আমরা বলে থাকি অভিক্ষামূলক পরীক্ষা, ঠিক আছে, আর মেমোরি টেস্ট। তো দেখো ডায়াগনস্টিক টেস্টটা হবে এখানে সঠিক অ্যান্সার। কেন হবে? কারণ এই টেস্টের মাধ্যমে, ঠিক আছে, একজন টিচার কিন্তু এই টেস্টের মাধ্যমে বুঝতে পারে একটা ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে এই টেস্টের মাধ্যমে একজন টিচার বুঝতে পারে যে কোথায় একটা লার্নার বা একটা রিডারের কোথায় প্রবলেম হচ্ছে, একটা শিশুর কী কী প্রবলেম হচ্ছে, এই টেস্টের মাধ্যমে কিন্তু সে বুঝতে পারে। তো এটা অবশ্যই অপশান এ হবে, ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট কোয়েশ্চেন, এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার্স আর। এফেক্টিভ লার্নিং, কার্যকরী শিখন টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার্স আর। কার্যকরী শিখন তখন সফল হবে যখন লার্নার্স কি প্যাসিভ থাকে, কোয়াইট থাকে, না ইন্টারঅ্যাক্টিভ থাকে, না গুড অ্যাট প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, না পরীক্ষার জন্য সে পুরোপুরি রেডি থাকে। কখন হবে একটা এফেক্টিভ টিচিং বা কার্যকরী শিখন কখন কার্যকর হবে? এখানে দেখো ইন্টারঅ্যাক্টিভটা যখন ভালো হবে, ইন্টারঅ্যাক্টিভ হবে সঠিক অ্যান্সার, অপশান সি ইন্টারঅ্যাক্টিভ। কেন ইন্টারঅ্যাক্টিভ? দেখো একটা ক্লাসে তুমি পড়াচ্ছ, বাট একটা তুমি সবার মধ্যে পড়াচ্ছ, কিন্তু কেউ যদি তোমার সঙ্গে ইন্টারাকশান না করে, সবাই ধরো চুপচাপ বসে আছে, তুমি তোমার মধ্যে পড়িয়ে যাচ্ছ, বাট তাদের সঙ্গে তোমার কোনো ইন্টারাকশান হচ্ছে না, তারা তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে না, তুমি তাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছো না, তারা আনসার দিচ্ছে না। এই যে ইন্টারাকশানটা যদি না হয়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না সবার কাছে। তো তখন এফেক্টিভ হবে যখন স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে ইন্টারাক্টিভ হবে, বা স্টুডেন্ট টিচার বা স্টুডেন্টদের মধ্যে যখন ইন্টারাকশানটা হবে, তখন কিন্তু এটা এফেক্টিভ লার্নিং হবে। তো এটা অপশান সি হবে সঠিক অ্যান্সার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করো কেমন হলো ভিডিওটি, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু টেটের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, ঠিক আছে, এবং এখানে ইংলিশ রিলেটেড সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং শুধুমাত্র টেটের জন্য কিন্তু এখানে বাংলা ক্লাস করাবো, এবং এখানে ইংলিশ পেডাগজি যেমন চলছে, চাইল্ড সাইকোলজি হবে, ঠিক আছে, এনভায়রনমেন্ট সায়েন্স হবে, সব রকম কিন্তু হবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সরি। আর নেক্সট কোয়েশ্চেন দেখো, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ মিনস, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ কি আমরা শিখছি, তার মানেটা কি, মিনস কি? লার্নিং অল দি স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের সেই ভাষাটার আমরা সব স্কিলসগুলো শিখছি। লার্নিং অ্যান্ড ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনস, বা আমরা সেই ল্যাঙ্গুয়েজের সব স্কিলগুলো শিখছি এবং সেগুলোকে ইউজ করছি। লার্নিং টু স্পিক ফ্লুয়েন্টলি ইন পাবলিক, বা আমরা সেই ল্যাঙ্গুয়েজটা শিখে কী করছি, স্পিক ফ্লুয়েন্টলি আমরা কথা বলছি পাবলিকে মানে পাবলিক প্লেসে আমরা ফ্লুয়েন্টলি কথা বলছি, মানে ফ্লুয়েন্টলি মানে কি গড়গড়িয়ে যেটাকে আমরা বলি। না রাইটিং গুড বুক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, না সেই ল্যাঙ্গুয়েজে আমরা গুড বুকস লিখছি। তো কোনটা মিনিং? ল্যাঙ্গুয়েজ লার্নিং মিনস, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মিনস একটা ভাষা শিক্ষা, মানে এখানে কিন্তু অপশান বি হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। মানে আমরা যে শিক্ষাটা, যে ল্যাঙ্গুয়েজটা শিখছি, সেটাকে তার স্কিলসগুলোকে আমরা শিখছি, অবশ্যই শিখছি, এবং সেগুলোকে শুধুমাত্র শিখছি না, সেগুলোকে কি আমরা যথামতো কিন্তু সেগুলোকে আমরা ইউজ করছি, ঠিক আছে। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট আ গাইডিং প্রিন্সিপাল অফ NCF 2005। এনসিএফটা কি? এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হচ্ছে এনসিএফ, যেটা NCERT কন্ডাক্ট করেছিল 2005 সালে, ঠিক আছে। NCERT যেটাকে কন্ডাক্ট করেছিল 2005 সালে, সেটাকে বলা হয় NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো এই যে চারটি অপশান আছে, এদের মধ্যে কোনটির অপশান বা কোন অপশানটি এই যে NCF 2005 হয়েছিল তার হচ্ছে গাইডিং প্রিন্সিপাল নয়? দেখো অপশানগুলো দেখো, কানেকশন নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, বলছে নলেজটাকে স্কুলের বাইরেও আমাদেরকে কানেক্ট করতে হবে, শিক্ষাটাকে বাড়াতে হবে স্কুলের বাইরেও, মানে স্কুলের মধ্যে গণ্ডির মধ্যে রাখলে চলবে না। বা এনশিওরিং চিলড্রেন প্রোভাইডিং জব অপরচুনিটি, বা স্টুডেন্টদের জব অপরচুনিটি, তোমাদের জব অপরচুনিটি দেওয়া হবে, এরকম ইনশিওর করা, সেরকম বলা হয়েছিল, নিশ্চিত করা। বা এনশিওরিং লার্নিং শিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য রুট মেথডস। রুট মেথডসটা কি? রুট মেথডসটা হচ্ছে মানে না বুঝে আমরা যেটাকে মুখস্থ করি, ঠিক আছে, গড়গড়িয়ে মুখস্থ করে চললাম, কিছু বুঝলাম না, সেটাকে বলা হয় রুট মেথডস। তো সেই রুট মেথডসটাকে কী বলছে? এনশিওরিং লার্নিং শিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য রুট মেথড, সেই রুট মেথডস থেকে কি হচ্ছে, শিফটেড অ্যাওয়ে মানে দূরে সরিয়ে নেওয়ার জন্য, বা সেই মেথডটাকে অ্যাভয়েড করার জন্য বলা হয়েছিল।
না মেকিং এক্সামিনেশনস মোর ফ্লেক্সিবল, না পরীক্ষাগুলোকে আরও কি ফ্লেক্সিবল মানে নমনীয় করার কথা বলা হয়েছে। তো দেখো 2005-এর যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়েছিল, এই যে 4টি অপশান আছে এদের মধ্যে কিন্তু অপশান বিটা এদের প্রিন্সিপাল নয়, ঠিক আছে। অপশান বিটা কিন্তু এদের প্রিন্সিপাল বা গাইডিং প্রিন্সিপাল নয়। সেখানে কিন্তু বলা হয়নি যে চিলড্রেনদের জন্য জব অপরচুনিটি দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু ইনশিওর করা হয়নি, নিশ্চিত করা হয়নি। আর যে বাকি 3টে আছে এগুলো কিন্তু তাদের প্রিন্সিপাল। এইগুলো কিন্তু বলা হয়েছিল সেখানে যে শিক্ষাকে শুধুমাত্র স্কুলের মধ্যে গণ্ডিবদ্ধ করে রাখলে চলবে না, এবং এই যে রুট মেথডস এটাকে ত্যাগ করতে হবে, ঠিক আছে, বা মেকিং এক্সামিনেশান পরীক্ষাগুলোকে আরও ফ্লেক্সিবল করতে হবে। এগুলো কিন্তু সবই NCF 2005-এ বলা হয়েছিল। তো NCM ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা NCERT কিন্তু পাবলিশ করেছিল বা অর্গানাইজ করেছিল। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু। এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এদের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু নয় দেখা যাক। ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, বলছে ইংলিশ হচ্ছে পুরো পৃথিবী জুড়ে সবথেকে বেশি বলা হয় তেমন একটা ল্যাঙ্গুয়েজ। বা লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর পারসুইং, লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর পারসুইং হায়ার এডুকেশন, বা ইংলিশটাকে আমাদের শেখা উচিত হায়ার এডুকেশনের জন্য, ঠিক আছে। না ইংলিশ ব্রিডস দ্য গ্যাপ বিটুইন স্পিকার্স অফ ডিফারেন্ট মাদার টাং, ব্রিডস মানে এখানে সেতু বন্ধন করা, তো যারা মাদার টাঙ্গে কথা বলে তাদের সঙ্গে আমাদের সেতু বন্ধন করতে ইংলিশ সাহায্য করে। ইংলিশ হার্ডলি ফাইন্ডস ইটস প্লেস অ্যাট দ্য সেন্টার অফ অল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস, বা কি বলছে, ইংলিশ হার্ডলি ফাইন্ডস ইটস প্লেস অ্যাট দ্য সেন্টার অফ অল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস। যেসব ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিসগুলো হয়, যেসব ইন্টারন্যাশনাল লেভেলের যেখানে কাজকাম করা হয়, সেখানে নাকি ইংলিশটাকে হার্ডলি ফাইন্ডস মানে কি, হার্ডলি ফাইন্ডস মানে হার্ডলি একটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয় এমন একটা ওয়ার্ড হার্ডলি, ঠিক আছে। তো ইংলিশটাকে ইন্টারন্যাশনাল লেভেলে যেখানে কোনো কাজকর্ম হবে সেখানে নাকি ইংলিশটাকে হার্ডলি খুব মানে কঠিনভাবে খুঁজে পাওয়া যায়, সব মানে খুঁজে পাওয়া প্রায় কঠিন এমন একটা বিষয় নাকি। তো অবশ্যই এটা ভুল, ইন্টারন্যাশনাল লেভেল মানে সেখানে কিন্তু ইংলিশ সর্বগ্রহণযোগ্য, ঠিক আছে। তো এটাই হবে, এই স্টেটমেন্টটি কিন্তু ট্রু নয়, ফলস স্টেটমেন্ট। বাকি এগুলো কিন্তু ট্রু, যেমন ইংলিশটা ওয়াইডলি স্পোকেন, তারপরে ইংলিশ হচ্ছে হায়ার এডুকেশনের জন্য ইংলিশ ইম্পর্টেন্ট, তারপরে ইংলিশ হচ্ছে মাদার টাং যারা তাদের সঙ্গে ব্রিজ দ্য গ্যাপ, তাদের মধ্যে যে গ্যাপটা সেটা কমিয়ে আনে, ঠিক আছে। তো অবশ্যই এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি ইজ নট ট্রু। নেক্সট হচ্ছেন রিডিং স্টোরিজ, নোভেলস, কমিক্স অ্যান্ড কার্টুনস। স্টোরিজ, নোভেলস অ্যান্ড কমিক্স অ্যান্ড কার্টুনস। কমিক্স মানে হচ্ছে, নোভেল মানে জানো, স্টোরিজ মানে জানো, অ্যান্ড কমিক্স মানে হাস্যকর যেসব ছোটো ছোটো আমরা এগুলো এপিসোডগুলো বলে থাকি সেগুলো, অ্যান্ড কার্টুনস ফেসিলিটেড ড্যাশ রিডিং। এইগুলো আমরা পড়ি যখন, এই যে স্টোরি পড়ি, নভেলস, কমিক্স, কার্টুনস, এগুলো আমাদের কোন রিডিংটাকে ফেসিলিটেট করে, সহজতর করে? ইন্টেন্সিভ রিডিং, না এক্সটেন্সিভ রিডিং, না লাউড, না শ্যাডো? তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার, এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং কোনটা? এক্সটেন্সিভ রিডিং মানে ব্যাপক অর্থে যে শিক্ষাটাকে বলা হয়, ঠিক আছে। তো আমরা বাড়ি বসে যখন এই যে স্টোরিজ, নোবেলস এগুলো পড়ি, তো আমরা কিন্তু বাইরের একটা শিক্ষাকে গ্রহণ করছি এবং সেই শিক্ষাটা কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা, তো এটাকে বলা এক্সটেন্সিভ রিডিং। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। আর ইন্টেন্সিভ মানে কি? ইন্টেন্সিভ মানে তীব্রতর যে বিষয়টি, ঠিক আছে, মানে এক্সটেন্সিভ মানে ব্যাপক অর্থে শিক্ষা, এক্সটেন্সিভ তার উল্টো হচ্ছে ইন্টেন্সিভ, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্টস দ্য আর্লি এডুকেশন অফ আ চাইল্ড শুড বি। বলছে যারা ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের এক্সপার্টস, যেসব দক্ষ ব্যক্তিরা আছে তাদের মতে আর্লি চাইল্ডে বা চাইল্ড শুড বি আর্লি এডুকেশান, একটা চাইল্ডের আর্লি এডুকেশান মানে প্রাথমিক শিক্ষার দিকে বা প্রাথমিক শিক্ষা যখন সে প্রথম শিক্ষা গ্রহণ করবে তাকে কোন ল্যাঙ্গুয়েজটা শেখানো উচিত, অ্যাকর্ডিং টু কি ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্টস, যারা ল্যাঙ্গুয়েজ বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতে একটা চিলড্রেনের যখন বাচ্চা সে যখন ছোটোবেলায় থাকে তখন যখন আর্লি এডুকেশনে যখন তার শিক্ষা গ্রহণের সময় তখন তাকে কোন ল্যাঙ্গুয়েজটাকে শিক্ষা দেওয়া উচিত? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, না মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে বহু ভাষা। তো এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। আশা করছি এটা ইজি কোশ্চেন, সবার জানা উচিত। অবশ্যই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে, তাই না? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে আমাদের কিন্তু ইংরেজি এবং এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু এক এক জায়গায় এক এক রকম চেঞ্জ হবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন,
In continuous comprehensive evaluation, the teacher tries to comprehensive evaluation মানে হচ্ছে কি মূল্যায়ন, ঠিক আছে। কম্প্রিহেন্সিভ এভালুয়েশন মানে মূল্যায়ন, অ্যান্ড কম্প্রিহেন্সিভ মানে আমরা আগে যে ওয়ার্ডটা পড়লাম এক্সটেন্সিভ, ব্যাপক অর্থে, ঠিক আছে। তো একটা টিচার যখন একটা স্টুডেন্টের যখন এভালুয়েশন করে, মূল্যায়ন করে, ব্যাপক অর্থে মূল্যায়ন করা হয় যখন, এবং সেটা যখন কন্টিনিউয়াসলি যখন মূল্যায়ন করা হয়, তখন একটা টিচার ট্রাইস টু কী চেষ্টা করে, ট্রাইস টু ফাইন্ড আউট, খোঁজার চেষ্টা করে, টু হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টস আর অ্যাচিভড। মানে এটা কি বলছে, স্টুডেন্ট যে লার্নিং অবজেক্টসগুলি সে অ্যাচিভ করেছে, ঠিক আছে, তার মধ্যে হোয়াট এক্সটেন্ট, তার মধ্যে কী প্রবলেমগুলো বা তার সেই লার্নিং অবজেক্টসের মধ্যে কী প্রবলেম সৃষ্টি হচ্ছে, কী প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেগুলোকে খুঁজে বার করা না। মেক দ্য লার্নার অ্যাসেস দ্য টিচার, বা লার্নারদেরকে কি অ্যাসেস দ্য টিচার। তারপরে হচ্ছে আইডেন্টিফাই স্পেশাল নিডস অফ দ্য লার্নার্স ইন গ্রুপ। তারপরে হচ্ছে মেক দ্য লার্নার বাই ক্র্যামিং লার্নিং। এখানে হচ্ছে অ্যাসেস মানে কি মূল্যায়ন করা। তো মেক দ্য লার্নার অ্যাসেস দ্য টিচার, লার্নাররা কি টিচারদের মূল্যায়ন করবে, অ্যাসেস করবে, ঠিক আছে। নেক্সট অপশান হচ্ছে কি বলছে, আইডেন্টিফাই স্পেশাল নিডস অফ দ্য লার্নার্স ইন গ্রুপ, বা স্পেশাল নিডস যেগুলোতে থাকে, লার্নারদের যে স্পেশাল প্রয়োজন সেগুলোকে আইডেন্টিফাই করা না। মেক দ্য লার্নার বাই ক্র্যামিং লার্নিং, ঠিক আছে। ক্র্যামিং মানে হচ্ছে দেখো কি মানে গাদাগাদি করা যেটাকে বলা হয় না, মেক দ্য লার্নার বাই ক্র্যামিং লার্নিং। না, লার্নারদের কি তৈরি করা কি বাই ক্রামিং লার্নিং, মানে একটা অনুপযুক্ত শিক্ষার মাধ্যমে তাদেরকে তৈরি করা, এরকম একটা বিষয়। তো এখানে অপশান এ হবে সঠিক আনসার। ওকে, অপশান এ হবে সঠিক আনসার, যে একজন টিচার কিন্তু চেষ্টা করবে তার যে লার্নিং অবজেক্টসগুলো যে অ্যাচিভ করেছে তার মধ্যে কী প্রবলেমগুলো আছে, কী প্রবলেম তার মধ্যে ক্রিয়েট হচ্ছে সেইগুলো। অপশান এ সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন, টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনএভিটেবল সিন্স। বলছে ইন্ডিয়াতে ইংরেজি শিক্ষাকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ করা হয়েছে, খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যান্ড ইনএভিটেবল মানে কি যেটাকে অনিবার্য করা হয়েছিল। সিন্স কবে থেকে ভারতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে গুরুত্বপূর্ণ করা হয়েছিল বা অনিবার্য করা হয়েছিল। দেখো চারটি অপশান আছে। ইন্ডিয়া ইজ এ মাল্টিন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেদিন থেকে ইন্ডিয়া একটা মাল্টিলিঙ্গুয়াল মানে বহুভাষী দেশ, যেদিন থেকে ইন্ডিয়াকে ঘোষণা করা হয়েছে তখন থেকে। না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুকস আর মোস্টলি রিটেন ইন ইংলিশ, না ইন্ডিয়ান বেশিরভাগ বই যখন ইংলিশে লেখা শুরু হয়েছিল তখন থেকে। না, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, না ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ তার জন্য। না, ইংলিশ ইজ এ লিঙ্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশটাকে যখনকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছিল। অ্যান্ড লিঙ্ক মানে কি, লিঙ্ক মানে যোগাযোগ স্থাপন করা, বিভিন্ন জায়গায় যোগাযোগ স্থাপন করতে ইংলিশ কাজে লাগে, সেটাই বলা হচ্ছে। তো অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ইংলিশটা যখন থেকে লিঙ্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থেকে যেদিনকে ইংলিশকে গ্রহণ করা হয়েছিল বা তার ঘোষণা করা হয়েছিল সেই দিন থেকে কিন্তু ইংলিশটাকে ভারতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ানোর কথা বলা হয়েছে। তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কেম ইনটু ফোর্স ইন। এখানে এই প্রশ্নটা ঠিক আমরা ফার্স্ট প্রশ্নটা যে ধরনের করেছিলাম সেখানেই, বাট সেখানে কিন্তু প্রশ্নটা ছিল যে কোন সালে স্টুডেন্টদের সেই রাইট টু এডুকেশন অ্যাক্ট, RTE এরকম কি একটা ছিল, যাই হোক আমার মনে পড়ছে না। তো এখানে অপশান সেই একই হবে, 2009 হবে সঠিক অ্যান্সার। মানে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কেম ইনটু ফোর্স, মানে চাইল্ডদের এই যে ফ্রি এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছিল এবং কবে এটা কার্যকর করা হয়েছিল, 2009 সাল হবে। নেক্সট কোয়েশ্চেন, স্টাডি অফ মিনিং আ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। কোনো একটা স্টাডি অফ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষার যে মিনিং খোঁজার চেষ্টা বা মিনিং বোঝার চেষ্টা, সেই যে স্টাডি, সেই স্টাডিটাকে আমরা বলে থাকি সিনট্যাক্স। অপশান এ হবে সঠিক অ্যান্সার, সিনট্যাক্স। ওকে, আর সিম্যান্টিক্স হচ্ছে ভাষা রিলেটেড, সিম্যান্টিক্স হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম সিম্যান্টিক্স কি, কোনো ওয়ার্ডের মিনিং রিলেটেড যে স্টাডি সেটা হচ্ছে সিম্যান্টিক্স। আর মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান সংক্রান্ত বিদ্যা, এটা সায়েন্সের ক্ষেত্রে লাগে, এটা এখানে লাগেই না। তো মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান যেসব বিদ্যা সেটাকে বলা হয়। আর সিম্যান্টিক্স এই অপশানটা বি এর সঙ্গে একই অপশান, তো এখানে নান অফ দিস করে নিও তোমরা। তো এখানে এ হবে অপশান
সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফর টিচিং গ্রামার দ্য বেস্ট গ্রামার দ্যাট টিচার ক্যান ইউজ। একটা টিচার যখন স্টুডেন্টের গ্রামার শেখাচ্ছে তখন একটা টিচারের কি উচিত যে কোন গ্রামার বা কোন ওয়েতে গ্রামার শেখালে তাদের সেটা কার্যকরী হবে। ট্র্যাডিশনাল গ্রামার, সেই প্রচলিত যে গ্রামার আমরা শিখে থাকি সেই গ্রামার, না মডার্ন গ্রামার, না পেডাগগিক গ্রামার, না নো গ্রামার ইজ নিডেড, না কোনো রকম গ্রামার দরকার নেই। তো অবশ্যই কিন্তু গ্রামার দরকার। তো পেডাগগিক গ্রামার দরকার মানে হচ্ছে কি শিক্ষা সংক্রান্ত যে গ্রামার সেটা কিন্তু দরকার। ঠিক আছে, তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, আর টেস্ট অফ লিসনিং কম্প্রিহেন্সিভ ইজ a test of listening comprehensive is a test of listening comprehensive মানে কি listening comprehension is a test of receptive skill, productive skill, hearing skill and phonology। এখানে দেখো বলছে একটা তুমি কোনো কিছু পড়াচ্ছ, একটা বাচ্চা বা স্টুডেন্টরা সেটা শুনছে, ঠিক আছে, শুনছে এবং এই যে শুনে সেটার তার মিনিংটা অনুধাবন করছে বা উপলব্ধি করছে, এই যে একটা টেস্ট, ঠিক আছে, এই টেস্টটাকে কী বলা হয়? রিসেপটিভ স্কিল, প্রোডাক্টিভ স্কিল, হিয়ারিং স্কিল অ্যান্ড ফোনোলজি। তো রিসেপটিভ স্কিল হচ্ছে কোনগুলো? রিসেপটিভ স্কিল আমি আগের দিন বলেছিলাম, দেখো রিসেপটিভ স্কিল মানে যেগুলোকে আমরা গ্রহণ করি। তো এই যে একটা বাচ্চাকে পড়াচ্ছে এবং সে সেটাকে উপলব্ধি করছে, তো কিন্তু বাইরে থেকে কোনো একটা জ্ঞান তার মধ্যে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রহণমূলক স্কিল বা রিসেপটিভ স্কিল। এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। আর প্রোডাক্টিভ স্কিল কোনটা? প্রোডাক্টিভ স্কিল আমরা যদি বলে থাকি যখন সেখান থেকে কোনো কিছু প্রোডাক্ট হয়, যেমন আমরা রাইটিং বলতে পারি, রিডিং বলতে পারি। দেখো রাইটিং মানে সে কিন্তু কিছু লিখছে, তো সেখান থেকে কিন্তু কিছু প্রোডাক্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। হিয়ারিং স্কিল অ্যান্ড ফোনোলজি মানে ধ্বনি বিজ্ঞান, ঠিক আছে। তো এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। এই হয়ে গেল আমাদের ভিডিও আজকের, এখানেই আমরা ভিডিওটি শেষ করবো। দেখো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, কারণ প্রত্যেকটা অপশান কিন্তু ডিসকাস করতে গেলে এরকমই হয়ে থাকে। যাই হোক, এখানেই শেষ করছি আমরা আজকের ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করো, না হলে কিন্তু নোটিফিকেশান পাবে না তোমরা। বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেয়ে যাবে।